আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, গত ক্লাসে যে পড়ছো এখানে কি কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, তো এখান থেকে শুরু করি আমরা। সমুদ্র। সমুদ্র কি যা বলো তো, কয়েকটা সমুদ্রের নাম। বাংলাদেশে কয়টা সমুদ্র আছে? বঙ্গোপসাগর শুধু। স্যার স্যার বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। তো বাংলাদেশে হচ্ছে দক্ষিণ দিকে একটা সমুদ্র আছে, এটাকে বলা হয় বঙ্গোপসাগর। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু রিডিং পড়ো। স্যার আমি পড়ি। আমি পড়ি। হ্যাঁ, পড়ো একজন। স্যার আমি জুয়াইরিয়া পড়ি। হ্যাঁ, পড়ো। সমুদ্র। বাংলাদেশের একমাত্র সমুদ্র বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর একটি উপসাগর, কারণ এর তিন দিকে ভূমি দ্বারা বেষ্টিত। বাংলাদেশের জলবায়ুর উপর বঙ্গোপসাগরের প্রভাব অপরিসীম। আমরা বৃষ্টির সময় আকাশ থেকে যে পানি ঝরতে দেখি, সে পানির উৎস হচ্ছে কোনো সাগর বা মহাসাগর। বাংলাদেশের ক্ষেত্রে বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মৌসুমী জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। সেই সময় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। জোয়ার এবং ভাটার মধ্যবর্তী পানির উচ্চতা তারতম্যের জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নদীগুলোতে জোয়ারের সময় বড় নৌযান প্রবেশ করতে পারে। খুলনার মংলা বন্দরে যেসব জাহাজ আসে তা মূলত বঙ্গোপসাগর থেকে জোয়ারের সময় নদীতে প্রবেশ করে থাকে। সমুদ্র উপকূলের বিপুল সংখ্যক জেলে সমুদ্রে মাছ ধরেন। সেগুলো আমাদের দেশের মাছের চাহিদা মিটিয়ে থাকে। সমুদ্রের নিচে গ্যাস এবং তেলের বিশাল সঞ্চয় আছে বলে অনুমান করা হয়, এবং সমুদ্র তীরের শহরগুলো এই দেশের মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে শুরু করেছে। আচ্ছা, বঙ্গোপসাগরকে বলা হয় উপসাগর, তাই না? কারণ কি? এর তিন দিকেই ভূমি দ্বারা বেষ্টিত। বাংলাদেশের জলবায়ু বঙ্গোপসাগরের উপর অবস্থিত। জোয়ার এবং ভাটার মধ্যবর্তী পানির উচ্চতা তারতম্যের কারণে কি হয়, উপকূলীয় নদীগুলোতে জোয়ারের সময় বড় নৌযান প্রবেশ করতে পারে। ঠিক আছে। খুলনায় মোংলা বন্দরে যেসব জাহাজ আসে তা মূলত কি বঙ্গোপসাগর থেকে জোয়ারের সময় কি হয়, নদীতে প্রবেশ করে। জোয়ার মানে কি জানো? যখন পারে পানি আছড়ে পড়ে। ভাটা মানে কি বলো তো? ভাটা হচ্ছে পানি যখন মানে হচ্ছে সমান পানি থাকে, জোয়ার ভাটা কেন হয় সমুদ্রের জানো? পানিটা থাকে। স্যার জোয়ার নাম ভাটা কেন শুনছি হয়? বাট চিনি না, মানে বুঝি না আর কি। এটা হচ্ছে চাঁদের কারণে, পূর্ণিমা এবং অমাবস্যার কারণে এটা হয়। হ্যাঁ, জোয়ারে কি বলছো বুঝি নাই। না না, স্যার এটা হচ্ছে, রামিসা, কি বুঝো নাই স্যার যেন না, বলছো? স্যার আমি বলছিলাম যে হচ্ছে জোয়ার আর ভাটা এমনি হচ্ছে চিনি, কিন্তু ওইটা মানে বলতে গেলে বুঝাইতে পারি না কিরকম। জোয়ার মানে কি? সমুদ্রের পানি আর কি পারে দিকে আসা। আর ভাটা মানে হচ্ছে দূরে চলে যাওয়া। বুঝতে পারছো? জি স্যার। জোয়ারিয়া কি বলতেছিল বলো। স্যার আমি বলছিলাম যে এটা হচ্ছে পূর্ণিমা আর অমাবস্যার কারণে হয়, চাঁদের আকর্ষণের ফলে। পৃথিবীর আহ্নিক গতির কারণে হয়। হ্যাঁ, পৃথিবীর আহ্নিক গতি বুঝো, নিজের অক্ষের উপর যে নিজে ঘোরে, যার কারণে হচ্ছে জি এই যে স্যার। চাঁদ থাকে না, এই চাঁদ হচ্ছে এই যে পানিগুলাকে আকর্ষণ করে। হ্যাঁ, ওই যে আমরা মধ্যাকর্ষণ পড়ছি না, জি স্যার। একটা জি আরেকটাকে স্যার। আকর্ষণ করে। তো এই পানিগুলাকে আকর্ষণ করে, মাটিকে তো আর আকর্ষণ করে সে নিজের দিকে নিতে পারে না, কিন্তু পানি তো হচ্ছে নড়াচড়া করতে পারে। এই কারণে পানিগুলাকে আকর্ষণ করে। ধরো এইখানে যখন এই এই জায়গার উপরে যখন চাঁদ থাকে, তখন এইখানের পানিগুলা হচ্ছে এই যে ফুলে ওঠে। তারপরে এই চাঁদটা যখন আস্তে আস্তে এইদিকে যায়, তখন এইদিকে যাইতে থাকে পানিগুলা। তো এইভাবে হচ্ছে ভাটা জোয়ার হয় সমুদ্রের ভিতরে। তো ওই যে চাঁদ হচ্ছে পানিগুলাকে আকর্ষণ করে, এই কারণে হচ্ছে তোমার জোয়ার হয়। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তোমাদের হচ্ছে একটা ইয়া দেখাই।
বুঝতে পার আচ্ছা, এটা ছবিটা আমি পাইতেছি না এখন। আচ্ছা, সো এইটা হচ্ছে যেটা বলছি ওইটাই, যে হচ্ছে আর পৃথিবীর পানির মধ্যে যে আকর্ষণ বলটা, ওইটার কারণে হচ্ছে জোয়ার হয়, আর যখন কমে যায় তখন হচ্ছে ভাটা হয়। এখন আসা হচ্ছে হাওর কি জিনিস। স্যার আমি পড়ি এটা। হ্যাঁ হ্যাঁ, পড়ো। রামিসা, পড়ো। হাউড মৌসুমী বায়ুর আগমনের সময়ে বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের প্লাবনভূমির একটি বিশাল অংশ 4 থেকে 6 মাসের জন্য পানির নিচে তলিয়ে যায়। এরূপ জলাভূমির মধ্যে রয়েছে হাউড, বাউড, বিল ইত্যাদি। হাউড হচ্ছে পিরিচ আকৃতির ভূগাঠনিক অবনমন অর্থাৎ নিচু এলাকা। বর্ষাকালে হাউডগুলোতে প্রচুর পানি থাকে, তবে শীতকালে পানির পরিমাণ অনেক সংকুচিত হয়ে যায়। বাংলাদেশের বৃহত্তর সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে হাউড দেখতে পাওয়া যায়। এই হাউডগুলো মূলত নদী এবং খালের মাধ্যমে পানির প্রবাহ পেয়ে থাকে। শীতকালে হাউডগুলো বিশাল দিগন্ত বিস্তৃত শ্যামল প্রান্তরের রূপ নেয়। আবার বর্ষাকালে কুলকিনারাবিহীন সমুদ্রের মতো রূপ ধারণ করে। বর্ষাকালে 6 মিটার পর্যন্ত গভীর বন্যায় পানিতে তলিয়ে থাকে এই অঞ্চল। শুষ্ক মৌসুমে অধিকাংশ পানি সরে যায়। তখন দুই বিলের অগভীর পানিতে প্রচুর পরিমাণে বৈচিত্র্যময় জলজ উদ্ভিদ গজিয়ে ওঠে। চট জেগে সেখানে হুগলা হুগলা নলখাগড়ার ঝোপ গজিয়ে ওঠে। এর ফলে একদিকে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর আশ্রয়ের আদর্শ স্থান হয়ে উঠেছে হাওড় অঞ্চলগুলি, অন্যদিকে পরিণত হয়েছে পরিযায়ী পাখিদের আকর্ষণীয় আবাসস্থলে। আচ্ছা, সো হাওর বলতে বোঝায় হচ্ছে তোমার নর্মালি ধরো তোমার একটা খাল, চিনো তোমরা খাল বা নদী? জি স্যার। তো ওই খাল বিল যেগুলো থাকে ওইগুলার আশেপাশে এলাকাগুলাতে পানি জমে, হ্যাঁ, আশেপাশে যে কৃষি জমি টমি থাকে না, ওই সকল সবকিছু হচ্ছে ডুবে যায়। ডুবে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় বর্ষাকালে, যেখানে হচ্ছে চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়। হ্যাঁ, সমুদ্রের মতো তৈরি হয়ে যায়। তো ওই রকম অবস্থাকে বলা হয় তোমার হাওর। আবার যখন শীতকাল পড়ে তখন তার বৃষ্টিপাত হয় না, তখন পানি হচ্ছে কমতে শুরু করে। হ্যাঁ, কমে হচ্ছে চর পড়ে যায়। তখন হচ্ছে ওই চরে হচ্ছে আবার কি হয়, ওই যে অল্প একটু পানি টানি থাকে ওইগুলোতে হচ্ছে ঘাস, বিভিন্ন ধরনের ঝোপঝাড় তৈরি হয়। এছাড়া যখন হচ্ছে পানি থাকে তখন ওই হাওরে কি হয় করে অনেক ধরনের মাছ, জলজ প্রাণী, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ওই যে বর্ষাকালে আসে না তোমার অতিথি পাখি টাইপ, ওরা হচ্ছে আসে। তো এইগুলা হচ্ছে তোমার হাওরের বৈচিত্র্য। সো এই যে হাওর বাওর বিল এগুলা হচ্ছে বেসিক্যালি একই ধরনের, কোনোটা হচ্ছে বড় হয় কোনোটা ছোট হয়, আবার কোনোটা সব সময় হচ্ছে প্রবাহিত হতে থাকে। হাওরটা হচ্ছে বর্ষাকালেই দেখা যায়। হ্যাঁ, আর শীতকালে হচ্ছে ওইটা শুকায় যায়, ওইখানে হচ্ছে মানুষ শাক সবজি বিভিন্ন ধরনের হচ্ছে ফসল ফলায় ওই জায়গায়। আবার বর্ষাকাল আসলে আবার পানি চলে আসে। তো ওই সময় অনেক স্যার ধরনের সালাম মাছও ধরে মানুষ। হ্যাঁ, বুঝি নাই। স্যার সালাম আলাইকুম, আমি ইভা বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো তুমি? স্যার ভালোই আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আমি। আমরা হচ্ছে সমুদ্র পড়েছি একটু রিডিং, তারপর হাওর হচ্ছে পড়ছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রবালদ্বীপ। প্রবালদ্বীপ পড়া হয়েছে তো? হ্যাঁ। জি স্যার। অনুশীলনীর এই কাজগুলা করবা। বাংলাদেশের ভূপ্রকৃতিকে যে 3টি ভাগে ভাগ করা হয়েছে তা লিখো। জেনেছো তোমার এলাকা কোন ভাগে পড়ে? এটা হচ্ছে এইচডব্লিউ থাকবে। তারপর হচ্ছে কোন এলাকায় সবচেয়ে পরিচিত বন্য প্রাণী কারা? তোমার এলাকায় সবচেয়ে পরিচিত বন্যপ্রাণী কারা? কে বলো তো? তোমার এলাকায় তো বনই নাই, তাই না? বন্যপ্রাণী কি বিড়াল কুকুর এগুলো ছাড়া তো আর কিছু নাই। স্যার শিয়াল আছে। তোমাদের গ্রামের, হ্যাঁ, তোমার বাসা কোথায়? শিয়াল আছে? স্যার দিনাজপুরে আমাদের বাসার পাশে হচ্ছে কবরস্থান আছে, তো একটু দূরে। তো ওখান থেকে প্রায় রাতে শিয়ালরা বের হয়ে আসে। আচ্ছা, রাতে স্যার বের টের হয় না, গাইবাসান পরে জেলায় শিয়াল। শিয়াল দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, জয়রে কি বলছো?
স্যার আমার দাদু বাসার ওখানে হচ্ছে শিয়াল দেখা যায় ক্ষেত খামার গুলার ওপাশে। হ্যাঁ, আর কারো এখানে দেখা যায় ওরা হচ্ছে রাতে ওই যে পাহাড়ি এলাকা যেগুলো থাকে, হ্যাঁ পাহাড় থেকে হচ্ছে পাহাড়ের ভিতরে বিভিন্ন গর্তের ভিতরে হচ্ছে শিয়াল থাকে আর কি। তো তারপর ওই যে কবরস্থানে যেখানে হচ্ছে মানুষের চলাচল খুব কম হয়, তো ওইখানে হচ্ছে গর্ত করে হচ্ছে শিয়াল থাকে। তো নর্মালি হচ্ছে ওই যে সন্ধ্যার পর শিয়াল বের হয়ে হচ্ছে ডাকাডাকি শুরু করে হুক্কা হুয়া বলে। শুনছো কখনো? জি স্যার। আমাদের গ্রামের বাড়িতেও এখনো গেলে শোনা জি যায় স্যার। সন্ধ্যার পর। জেমির বাসা কই? তোমার বাসা আছে নাকি শিয়াল? না স্যার, আমার দাদু বসে ওখানে শোনা যায়। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা শেষ আমাদের। এই চ্যাপ্টার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, ডাউট আছে? নো স্যার। নো স্যার। নো স্যার। নো স্যার। আচ্ছা, তারপরে আমরা কোন চ্যাপ্টার পড়বো? দশম অধ্যায়। জি স্যার। জি স্যার। ভূপ্রকৃতির কারণে সংঘটিত দুর্যোগ ও তার প্রতিকার। আচ্ছা, কি কি চ্যাপ্টার আছে তোমাদের দেখি তো একটু। একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার শেষ করছে, এখন আবার আরেকটা থিওরি, ওইটাও পুরাই থিওরি। ভূমিকম্প বাংলাদেশ জীবের জি স্যার। হ্যাঁ বলো, কে যেন কি বলতে গেছো? আচ্ছা, পড়ি, দশম অধ্যায় পড়ি। স্যার এই অধ্যায়গুলো একই রকম। হ্যাঁ, ওই ওই এই চ্যাপ্টারটা একই রকম, এই কারণে বলছি যে এটা পড়বা নাকি এর অন্য চ্যাপ্টার পর এর পরেরটা পড়বা। ওইটা এর পরেরটা হচ্ছে কেমিস্ট্রি স্যার, বেসিক্যালি। সবাই ভোট দাও যে হচ্ছে 11 অধ্যায় পড়াবো আমাদের নাকি হচ্ছে, দশম অধ্যায়। স্যার এটা অনেক ভালো করে হচ্ছে মানে রিভিউ দিচ্ছে স্যার, এটা করতে হবে না। স্যার না না, 11 অধ্যায় পড়াবো তো পড়ান, অবশ্যই আমাদের হচ্ছে এখন। এখন ওইটা পড়াচ্ছে। নো স্যার, সবাই এখন পড়ার বলো দরকার নেই। কোনটা পড়া। আচ্ছা, আমরা দশম অধ্যায় সিকোয়েন্সিয়ালি যাই, 11 পরে পড়বো। ভূপ্রকৃতি কারণে সংঘটিত দুর্যোগ ও তার প্রতিকার। ভূপ্রকৃতি বলতে কি বুঝো বলো, কে জানে পড়ছো এটা? ভূ, ভূ মানে কি? ভূমি, তাই না? জি স্যার। জি স্যার। আর স্যার প্রকৃতি মানে ভূমিতে কি? হয় হচ্ছে এমন দুর্যোগকে বোঝায় ওইটা। আচ্ছা, ভূমিতে কি কি দুর্যোগ হয় বলো তো? দুইটা স্যার দুইটা করে ভূমিকম্প বলো, সবাই হয়, শুনি আমি। ভূমিকম্প হয়, তারপর হচ্ছে অগ্নিপাত, সুনামি, স্যার বন্যা। বাকিরাও বলো, জেমি, সুবা, ঘূর্ণিঝড়, টর্নেডো। জেমি সুবা বলো। জলোচ্ছ্বাস। স্যার বন্যা হয়, ভূমিকম্প হয়, সুনামি হয়, তারপর জলোচ্ছ্বাস হয়। আচ্ছা, সো এইগুলা হচ্ছে আমাদের ভূমিতে যেগুলা প্রাকৃতিক দুর্যোগ গুলা হয়। ওকে, এগুলা টর্নেডো, টর্নেডো বুঝো? অগ্নুৎপাত মানে বুঝো? অগ্নুৎপাত ওই যে বিভিন্ন ধরনের পাহাড়ের উপরে দেখবা হচ্ছে লাভা বের হয়, দেখছো কখনো? জি স্যার। স্যার দেখি নাই। তারপর হচ্ছে বাংলাদেশে নাই। হ্যাঁ উম, স্যার, এই জন্য স্যার সরাসরি দেখি না, ভূমিকম্প, এমনি মোবাইলে দেখছি। ভূমিকম্প শুনছো কখনো? ভূমিকম্প জি স্যার। জি স্যার। দেখছো কখনো সরাসরি যে আশেপাশে জিনিসপত্র হচ্ছে কাঁপতেছে ভূমিকম্পে? জি জি স্যার। স্যার। তারপর সুনামি, সুনামি বুঝো? সুনামি, সুনামি মানে হচ্ছে জি তোমার স্যার। সমুদ্রের পানি, সমুদ্রের পানি হঠাৎ করে যদি হচ্ছে সমুদ্রের তীরবর্তী এলাকায় হচ্ছে ঢুকে পড়ে, হ্যাঁ, তখন সুনামি দেখা যায়। মানে বিশাল জল, অনেক জল বা পানি
আর হচ্ছে যদি লোকালয়ে ঢুকে পড়ে তখন এটাকে বলা হয় সুনামি। ঘূর্ণিঝড় কি বলতো? ঘুরে ঘুরে যে ঝড়টা হয়, তাই না? জি স্যার। জলোচ্ছ্বাস কি? ওই যে বন্যা যেটাকে বলি আমরা, হ্যাঁ। বন্যা হয়েছে না কয়েকদিন আগে, কুমিল্লা, ফেনী, শুনছো তোমরা? জি স্যার। তারপর জি হচ্ছে স্যার। টর্নেডো, বন্যা। তো বন্যার কারণেই বেসিক্যালি জলোচ্ছ্বাস হয়। তারপর এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ওকে, সো এটা পড়ো, শুভা পড়ো। পৃথিবীর উপরের অংশ মহাসাগর এবং স্থলভাগ নিয়ে গঠিত, যাকে আমরা একত্রে ভূপৃষ্ঠ বলি। এই ভূপৃষ্ঠে নানা রকম ভূপ্রাকৃতিক ঘটনা ঘটে, যা আমাদের মনে বিস্ময় জাগিয়ে তোলে। অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, বন্যা ইত্যাদি হচ্ছে এরকম কিছু ভূপ্রাকৃতিক ঘটনা। এই সকল ভূপ্রাকৃতিক ঘটনা যেসব প্রক্রিয়ার কারণে হয়, তার কিছু আসে ভূপৃষ্ঠের নিচে থেকে, আর কিছু আসে ভূপৃষ্ঠের উপরের উৎস থেকে। যেমন অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি ঘটে মূলত ভূ অভ্যন্তর থেকে আগত শক্তির কারণে। ঘূর্ণিঝড় বা টর্নেডো ঘটে থাকে ভূপৃষ্ঠের উপরিস্থ বায়ুমণ্ডলের শক্তির পরিবর্তনের কারণে। এসব দুর্যোগ যেমন প্রচুর পরিমাণে প্রাণহানি ঘটে, ঠিক একই সঙ্গে প্রচুর সম্পদ বিনষ্ট করে। তাই এসব দুর্যোগের কারণে জানা থাকলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা পরে তো এটা তো বললামই হচ্ছে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে পূর্বাভাস জানা। হ্যাঁ, যেমন ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই, জানো? ভূমিকম্প কখন হবে ওইটা হচ্ছে আগে থেকে জানা যায় না। বাট আগের যেগুলো আছে যেমন সুনামি, ঘূর্ণিঝড়, বন্যা, এগুলোর হচ্ছে পূর্বাভাস জানা যায় বৃষ্টি দেখে। তারপর হচ্ছে জি পানি স্যার। দেখে, পানির গভীরতা দেখে ওইগুলো হচ্ছে হিসাব নিকাশ করা যায়। বাট ভূমিকম্পের কোনো হচ্ছে পূর্বাভাস পাওয়া যায় না। তো পূর্বাভাস যদি পাও তাহলে হচ্ছে তুমি কি করবা? সতর্ক হয়ে যাবা, তাই না? তো তুমি জি ওইখান থেকে স্যার। হচ্ছে চলে যাবা অন্য জায়গায়। তোমার হচ্ছে ওইখানে আর জি তাহলে আর স্যার। ইয়ে হবে না, তোমার ক্ষয়ক্ষতি কম হবে। তো এগুলা হচ্ছে কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা পূর্বাভাস পাই এবং পূর্বাভাসের ফলে আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারি। আচ্ছা, সো এগুলা হওয়ার কারণ এবং এর প্রভাব তোমরা লিখতে পারবা? পারবো স্যার। আচ্ছা, স্যার পারবো। অগ্ন্যুৎপাতের কারণ কি জানো? অগ্ন্যুৎপাত কেন হয়? জি স্যার। বলো তো কেউ, কেন হয় অগ্ন্যুৎপাত? ভূমিকম্প কেন হয়? তারপর হচ্ছে সুনামি কেন হয়? এর প্রভাবে কি হয়? স্যার ভূমিকম্প হলে স্যার মহাসাগর বা স্যার আমি বলি অগ্নেয়গিরিটা। আচ্ছা বলো, চারজনে চারটা বলো। অগ্ন্যুৎপাত কেন হয় এটা জুয়াইরিয়া বলো। স্যার অগ্নুপাত হচ্ছে যে আমাদের যে অগ্নুৎপাত হয় যে মাটির নিচে যে বিভিন্ন আগুন আছে, এগুলো পাহাড়ের মাধ্যমে হচ্ছে উপরে উঠে আহ আর কি হচ্ছে। ওইগুলোকে বলা হয় ম্যাগমা। ম্যাগমা। জি স্যার, ম্যাগমা। এই ম্যাগমা থেকে মানে হচ্ছে এই অগ্নুপাতের ফলে প্রচুর গ্যাস, লাভা, জলীয় বাষ্প, ছাই এবং পাথরের টুকরা নির্গত হয়। আচ্ছা ঠিক আছে, তারপর এর পাহাড়ের আকার প্রভাবে কি? পরিবর্তন হয়ে যায়, পাহাড়ের গায়ে ফাটল দেখা দেয়। এটা হচ্ছে আচ্ছা, এই যে এখানে অগ্নুৎপাতের দেখতে পাচ্ছ পূর্বাভাস তোমরা, দেওয়া হয় এইভাবে। স্ক্রিনে ভূমিকম্প দেখা যায়? হতে পারে। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। না স্যার। জি কে স্যার। বলে না? স্যার দেখা যাচ্ছে। জেমির কি স্যার স্ক্রিন দেখা আমি যায় না? দেখতে পাচ্ছি না, মনে হয় আমার নেটওয়ার্কের সমস্যা। না স্যার। লিভ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা, এগুলা হচ্ছে তুলে নাও একটু। কোনটা হচ্ছে প্রভাব কি, প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, প্রভাব, কারণ আর প্রভাব।
লিখো বা হচ্ছে স্ক্রিনশট নাও, যাই নাও, আমাকে হচ্ছে বলতে হবে এখন। যাকে যেটা ধরবো ওইটা বলতে হবে না দেখে। তো লিখে নাও সবাই এই জিনিসটা। আচ্ছা, আমরা একটু পড়ি। অগ্নুৎপাত হচ্ছে কেন হয় দেখো। অগ্নুৎপাত মানে কি? এই যে মাটির নিচে, হ্যাঁ, বা পাহাড়ের নিচে হচ্ছে কি থাকে, ম্যাগমা চাপা পড়ে থাকে। ম্যাগমাগুলা চাপে ফেটে বের হওয়া শুরু করে। সো ম্যাগমা চাপা ভেঙে যখন এটাকে বলা হয় লাভা, লাভা প্রবাহিত হয়, এবং ওই লাভাগুলা হচ্ছে বিষাক্ত গ্যাস নির্গমন করে, যেগুলো জনজীবনের জন্য বিপর্যস্ত। হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রে মাটিকে ওরা উর্বরও করে। লাভার ফলে হচ্ছে বিভিন্ন ক্ষতিকর হচ্ছে অণুজীব মরে যায়, যার ফলে হচ্ছে ভূমি উর্বর হইতে পারে। তারপর হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে টেকটনিক প্লেটের স্থানান্তর। পড়ছো টেকটনিক প্লেট, ইউটেকটনিক প্লেট এগুলা তোমরা? নো স্যার। নো নো স্যার। স্যার। টেকটনিক প্লেট হচ্ছে, হুম, দেখো স্যার। পৃথিবীর ধরো এই পুরাটা হচ্ছে মানে বাংলাদেশ ফর এক্সাম্পল ধরো, হয় নাই যদিও, ধরো এরকম একটা ম্যাপ জায়গা, হ্যাঁ, ধরো এটা। তো এখানে দেখো, এই যে বাংলাদেশে ধরো এরকম, ধরো বিশাল বড় একটা মাটির স্তূপ এরকম, হ্যাঁ, ধরো এই জায়গাটা, আবার আরেকটা প্লেট হচ্ছে এই জায়গা এখানে। তো এই যে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা থাকে না, দুইটা প্লেটের মাঝখানে, জি প্লেট স্যার। জি বলতে মানে স্যার। বুঝাইছে হচ্ছে তোমার এরকম জায়গা যেগুলো হচ্ছে একসাথে থাকে। ধরো বড় একটা পাহাড়, এই আরেকটা পাহাড়, পাহাড় পাথর বলতেছি, পাথর এরকম, এখানে আরেকটা পাথর। তো তিনটা পাথর মিলে হচ্ছে তোমার একটা, ধরো বক্স বানাইছো, তো তিনটা পাথরে তিন ধরনের। তো এটা একটা যখন আরেকটার সাথে ধাক্কা খাবে, তখন কি হবে, একটা কাঁপুনি তৈরি হবে না? জি স্যার। তো জি ওই স্যার। জিনিসটাই হচ্ছে ভূমিকম্প। জি স্যার। আমরা বলি যে ভূমিকম্প হচ্ছে, বেসিক্যালি হচ্ছে এটা বিভিন্ন এই প্লেটের মধ্যে হচ্ছে একটা সংঘর্ষ, যার কারণে হচ্ছে কিছু জায়গা হচ্ছে কেঁপে ওঠে, ওটাকে বলা হয় ভূমিকম্প, কম্পিত হয়। তো জীবনহানি হইতে পারে, অবকাঠামো ক্ষতি হয়। জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। ওইখানে এই কারণে হচ্ছে বড় বড় দালান কোঠা দেখবা যে নাই এত বেশি, যেখানে ভূমিকম্প বেশি হয়। হ্যাঁ, ভেঙে যায় না দালান কোঠা। তারপর ভূমিধস হয়, ভূমি গর্ত তৈরি হয়ে যায়, ভূমি ভেঙে পড়ে নিচে। সুনামিও ঘটতে পারে কখনো কখনো। তারপরে যে সুনামি, ভূমিকম্প বা আগ্নেয়গিরির উৎপাতের ফলে সমুদ্রের নিচে ব্যাপক পানি চ্যুত হয়, স্থানচ্যুত। পানি স্থানচ্যুত মানে পানি দেখো কোন জায়গায় হচ্ছে এরকম মাটির নিচে, হ্যাঁ, সরি, পানির নিচে কোনো জায়গায় এরকম পাহাড় যদি জন্ম নেয়, তখন ওই পাহাড়টা যে পরিমাণ পানি হচ্ছে পানির জায়গা দখল করছে, ওই পানিটা তখন কই যাবে? তখন সমুদ্রের তীরবর্তী হয়ে ইয়ার দিকে যাইতে থাকে। তো ভূমিকম্প কেন হয়? ওই যে তোমার দুইটা জায়গার হচ্ছে স্থান চুক্তির ফলে, দুইটা প্লেটের মধ্যে। তো ওইরকম যদি প্লেট দুইটা হচ্ছে একটা উপরে উঠে যায় একটা নিচে নেমে যায়, তখন হচ্ছে পানিটাও কি হয়, উপর থেকে নিচের দিকে যাওয়া শুরু করে, তাই না? তখনই হচ্ছে সুনামি হয়। ঘূর্ণিঝড়, সুনামির ফলে উপকূলীয় এলাকা ধ্বংস বা বন্যা, জনজীবনের পরিবেশের ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কি হয়? সমুদ্রের উপর নিম্নচাপের সৃষ্টি করে ঘূর্ণিঝড়ের ফলে, এবং উষ্ণ সমুদ্রের পানি থেকে শক্তি সঞ্চিত হয়। তারপরে কি হয়? ঘূর্ণিঝড়ে হচ্ছে নিম্নচাপের ফলে সজোরে বাতাস এবং বৃষ্টি একসাথে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যায়, যেটাকে আমরা ঘূর্ণিঝড় বলি। তীব্র বাতাস বয়, বন্যা হতে পারে, জীবন সম্পদ ধ্বংস হয়, পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় ঘূর্ণিঝড়ের ফলে। ওই যে বিভিন্ন ধরনের ধরো ইলেকট্রিক যেগুলা থাকে, পিলার বা হচ্ছে খাম্বা যেগুলো আমরা বলি, তার, ওইগুলা হচ্ছে ভেঙে যায়, ছিঁড়ে যায়, যার ফলে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপরে হচ্ছে জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়ের প্রভাবে কি হয়? জলোচ্ছ্বাস হয়, পানির স্তর বৃদ্ধি পায় এবং কি হয়, উপকূলীয় এলাকা প্লাবিত হয়। তখন এটাকে বলা হয় জলোচ্ছ্বাস। উপকূলীয় এলাকা প্লাবিত, সম্পদের ক্ষয় হয়, ফসল হানি। এই যে কৃষকরা যারা হচ্ছে ফসল ফলায় সব পানির নিচে চলে যায়, তখন কি হয়, পানির নিচে পড়ে ফসল নষ্ট হয়ে যায়। তারপর টর্নেডো। টর্নেডো কি? তীব্র নিম্নচাপে বায়ু প্রবাহ, উচ্চ এবং নিম্ন বায়ু প্রবাহের তীব্র পার্থক্যের ফলে, হ্যাঁ, শঙ্কুর মতো বায়ু ঘূর্ণন, শঙ্কু মানে চিনো, এরকম মানে এরকম আর কি, শঙ্কুর মতো হচ্ছে বায়ু ঘূর্ণন শুরু হয়, মানে ঘুরতে থাকে আর কি। তখন হচ্ছে তোমার টর্নেডো হয়। টর্নেডো দেখছো কখনো কেউ ডিসকভারি চ্যানেলে? চ্যানেলে এরকম এই যে এরকম নিচ থেকে শুরু করে
এই যে এরকম ঘুরতে থাকে এটা, দেখছো জি টর্নেডো? স্যার দেখছি। জি স্যার দেখছি। নো স্যার। এটার আশেপাশে যা আসে, ঘর বাড়ি পশু পাখি গরু যা আসে সব এটা নিয়ে যায় টেনে। এটা হচ্ছে টর্নেডো। তারপরে হচ্ছে বন্যা। বন্যা তো জানো, অতিরিক্ত বৃষ্টিপাত হইলে বন্যা হয়। বাঁধ ভেঙে যাওয়া, সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়া, ফসল হানি হয়, জীবজন্তু মানুষ মারা যায়, মানুষ ওই বন্যা কবলিত এলাকা থেকে স্থানচ্যুত হয়, পানিবাহিত রোগ সৃষ্টি হয়, খাবার পানি পাওয়া যায় না তখন। ক্লিয়ার এগুলা? জি স্যার। জি স্যার। লিখে নিচ্ছ জি সবাই? স্যার। স্যার আমার ফোনে না হচ্ছে স্ক্রিনশট আজকে হচ্ছে না, আর পুরোটা লিখিনি এখনো। যারা নিছো ওরা পাঠিয়ে দিও গ্রুপে, ঠিক আছে? স্যার কয়েকদিন আগে যে হচ্ছে যে বায়ু দূষণ আর পানি দূষণ ওগুলো না স্ক্রিনশট নিছিলাম কিন্তু হয়নি। আচ্ছা, জানাও নাই কেন তখন? এখন এগুলো কই আছে আমার খুঁজে বের করতে হবে। অনেক ক্লাস নেওয়া হয়তো, কখন যে কই হারায় যায়। আচ্ছা, আমি হচ্ছে যদি পাই তোমাকে হচ্ছে দিয়ে দেব, ওইটা যদি পাই আমি, বায়ু দূষণ আর পানি দূষণেরটা। বা ওই যে অন্যরা, অন্যদের কাছে আছে, অন্যদের কাছে থাকলে একটু গ্রুপে দিয়ে দিও। স্যার আমার কাছে আছে, আমি দিয়ে দিব। স্যার আচ্ছা আমার ঠিক আছে, কাছেও আছে। ঠিক আছে। স্যার আমারও আছে। এখন তোমাদের কোনটা পড়াচ্ছে? এই যে এটা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা বইতে যাই আবার। বইতে হচ্ছে আমরা এর পরের টপিকটা পড়ো তো, জেমি পড়ো। ভূপ্রাকৃতিক বিভিন্ন ঘটনা বিষয়ক স্থানীয় লোককথা, প্রচলিত সংস্কার ও বিশ্বাস। মানুষ যখন বিভিন্ন ভূপ্রাকৃতিক ঘটনার পিছনের কারণগুলো জানতো না, তখন তারা এই ভূপ্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য নানা ধরনের লোককাহিনী গড়ে তুলতো। ভূমিকম্প যেহেতু কোনো রকম পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে আঘাত করত, তাই পৃথিবীর প্রায় সব দেশেই ভূমিকম্প নিয়ে নানা ধরনের লোককাহিনী প্রচলিত আছে। যেমন আমাদের দেশে অনেক জায়গাতে গল্প প্রচলিত আছে যে বিশাল পৃথিবী আসলে অনেক বড় একটি ষাঁড়ের শিংয়ের উপর রাখা থাকে। এই পৃথিবীর ভার বহন করতে করতে ষাঁড়টি যখন ক্লান্ত হয়ে যায়, তখন সেটি তার একটি শিংয়ের উপর থেকে সরিয়ে অন্য শিংয়ের উপর নিয়ে যায়। এক শিং থেকে অন্য শিংয়ের উপর স্থানান্তর করার সময় পৃথিবীটাকে একটু একটু ঝাঁকুনির ভেতর দিয়ে যেতে হয়। তখন পৃথিবীর মানুষ ভূমিকম্প অনুভব করে। বন্যা নিয়েও আমাদের পার্বত্য চট্টগ্রামে একটি লোককাহিনী প্রচলিত আছে। কথিত আছে পাহাড়ের উপরে থাকা গ্রামবাসীকে সতর্ক করে দেওয়ার পরেও তারা একটি ড্রাগনকে কেটে খেয়ে ফেলেছিল এবং তার শাস্তি হিসেবে গভীর রাতে মাটি ফেটে পানি বের হয়ে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। কোনো কোনো এলাকায় অনাবৃষ্টির সময় আকাশ থেকে বৃষ্টি নামিয়ে আনার জন্য ব্যাঙের বিয়ে দেওয়ার একটি নিয়ম প্রচলিত আছে। 2022 সালেও যখন পর্যাপ্ত বৃষ্টি হয়নি, তখন বাংলাদেশ এবং ভারতের কিছু জায়গায় অনেক ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল। শিলাবৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি তোমরা হয়, ব্যাঙের বিয়ে খাইতে সেজন্য। যাও নাই? না স্যার, কেন দাওয়াত দেয় সেজন্য নাই এই তোমাদের? এলাকার না দেয় নাই। আচ্ছা, তারপর পড়ো। এগুলো হচ্ছে কিছু সেজন্য এই লোককাহিনী আর কি। আমরা হচ্ছে আগের দিনে গল্প পড়তাম না, তারপর হচ্ছে বড়দিন মানে ওই যে আমাদের ইয়া থাকে না, দাদি নানি, ওদের থেকে আমরা গল্প শুনতাম যে, তো ওইরকম আর কি। ওইগুলো হচ্ছে এরকম গল্প ছিল। তারপর গল্পের বইয়ে বিভিন্ন অলৌকিক গল্প থাকে না, তো এগুলা কিন্তু আবার সত্যি না, এগুলা হচ্ছে মানুষ বানাইছে আর কি নিজেদের মতো করে।
ওকে, পড়ো তারপর। সেজন্য এই এলাকায় এক ধরনের গুণিন পাওয়া যেত যারা মন্ত্র পড়ে আকাশে কালো মেঘ এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতে পারে বলে জনশ্রুতি ছিল। তাদেরকে চাষিরা আমন্ত্রণ করে নিজেদের এলাকায় নিয়ে যেত এবং প্রচন্ড ঝড়ের মধ্যে তারা আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পড়ে ঝড়কে নিয়ন্ত্রণ করত বলে স্থানীয় মানুষেরা বিশ্বাস করত। স্যার নিচেরটা পড়বো? না থাক, এতটুকুই থাক। তো এখানে কি বলছে, কয়টা কাহিনী আছে। একটা হচ্ছে কি, সিংহের উপর পৃথিবী থাকতো, এক সিং থেকে আরেক সিংহে নিলে হচ্ছে কি হইতো, ভূমিকম্প। তো এগুলো হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে মিথ। মিথ বুঝো, মানে কাহিনী, বাট সত্যতা নাই আর কি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে পার্বত্য এলাকার ওই যে ড্রাগন ফল, কি ড্রাগন কি কেটে খেয়ে ফেলছে, তারপর মাটির নিচ থেকে পানি, ওইগুলো হচ্ছে মানে কাইন্ড অফ মিথ্যা কথা। তারপর বৃষ্টি নেমে আসে, ওই যে ব্যাঙের বিয়ে দেওয়া, তোমরাও ব্যাঙের বিয়ে টিয়ে দিয়ে দেখতে পারো। দেখছো ব্যাঙ কখনো, নাকি তোমরা ব্যাঙই দেখো নাই? কে কে ব্যাঙ দেখো নাই? স্যার আমি দেখছি। স্যার আমি দেখছি। আর বাকিরা দেখে নাই? স্যার আমি দেখছি। দূর থেকে দেখছি, কখনো কাছাকাছি দেখিনি। ব্যাঙ, আচ্ছা। ও, তো সায়েন্সে যখন আমরা পড়ি ক্লাস কলেজে আর কি, আমি তখন হচ্ছে ওই যে এক্সপেরিমেন্ট থাকে না সায়েন্সের স্টুডেন্টদের, ব্যাঙ কেটে ব্যাঙের ভিতরে কি আছে পর্যবেক্ষণ করার। তো তোমরা হচ্ছে এগুলা আরো বড় ক্লাসে উঠলে হচ্ছে পড়বা। এখানে কে কে সায়েন্সে পড়ার ইচ্ছা আছে? স্যার আমার। আর স্যার আমার। সবাই সায়েন্সে পড়বে, আচ্ছা ঠিক আছে, গুড। কি হবা শুনি তো, তোমাদের এম ইন লাইফ কি? স্যার হ্যাঁ, আমার রামিসা হচ্ছে বলো। স্যার বিসিএস ক্যাডার। বিজনেস নো ক্যাডার, স্যার, বিসিএস ক্যাডার বলছি। আচ্ছা বিসিএস ক্যাডার, বিসিএস। আচ্ছা, তারপর? স্যার আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। আচ্ছা, তারপর? স্যার আমারও ডাক্তার হওয়ার ইচ্ছা। আচ্ছা, আর কে আছে? সুভার কি হইতে ইচ্ছা? ইভা, ইভা বলো। স্যার আমার তোমার, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। আচ্ছা। স্যার আমার বিজনেসম্যান হওয়ার বিজনেস ওম্যান হওয়ার ইচ্ছা, বিজনেস ওম্যান। ম্যান, আচ্ছা ঠিক আছে। মানে যেদিন ম্যান বলেছে সবাই তো বিজনেস ম্যানই ভুল হয়ে গেছে, বিজনেস ওম্যান হওয়ার ইচ্ছা। আচ্ছা, কিসের স্যার বিজনেস? আমারটা হচ্ছে, স্যার আমার স্বপ্নটা হচ্ছে স্যার সেকেন্ডেই পাল্টাই তো স্যার, দুইটা সিলেক্ট করছি, ডাক্তার নয় তো বিসিএস ক্যাডার। তুমি দুইটাও হইতে পারো, ডাক্তার হয়েও বিসিএস ক্যাডার হতে পারো। আর এখন যা বাজার বুঝছো, এখনকার দিনে তোমার ডাক্তার হয়ে হচ্ছে তুমি আহ মানে এখন এমবিবিএস করে, এফসিপিএস করে ডাক্তার হওয়ার পর তুমি যদি বিসিএস না দাও, তাহলে হচ্ছে তুমি সরকারি কোনো হসপিটালে হচ্ছে বসা একটু টাফ হয়ে যায়। সো ডাক্তারি পড়ার পরও যে হচ্ছে তোমার ডিরেক্ট হচ্ছে তুমি রুগী দেখা শুরু করবা, বা হচ্ছে তুমি ডাইরেক্ট প্রফেশনে ঢুকতে পারবা, এমন কিন্তু না। তুমি কিন্তু বিসিএস মানে দিতে হয় আর কি। হ্যাঁ, বিসিএস কিন্তু ডক্টরও হচ্ছে আছে। ইঞ্জিনিয়ারিং পড়তে হলেও বিসিএস দিয়ে তারপর জবে ঢুকলে ওইটার দাম বেশি। বুঝতে পারছো? সুভা, সুভা না ইঞ্জিনিয়ার হবা? জি স্যার। তারপর হচ্ছে বিজনেস, মানে যে ওই যে ইভা না কে জানি বলছে, ইভা। ইয়েস স্যার আমি বলছি। হ্যাঁ, তুমি হচ্ছে মানে কিসের বিজনেস করতে চাও? স্যার এখন আমাদের তো বংশের মধ্যে সবাই বিজনেসম্যান, তো মানে আমিও, আমার ঠিক নাই আমি কি নিয়ে বিজনেস করব, মানে আমি আমাদের বংশের লাইনে ঢুকে যেতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বংশের পরে ওইটা হচ্ছে ভালো, যে হচ্ছে আমি আমার ফ্যামিলির ইয়া ধরে রাখবো, ঐতিহ্য। আর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানে অন্যরকম একটু চিন্তা ভাবনা করা, ওইটাও ভালো। হও,
হচ্ছে তোমরা অনেক বড় হও, তোমাদের স্বপ্ন পূরণ হোক। ওকে, আচ্ছা তারপর এটা জেমিকে এটা পড়া হয়েছে পুরাটা? জি স্যার। এখানে তো বুঝতে পারছি এগুলা হচ্ছে কিছু গল্প দেওয়া আছে, যে এই করলে এটা এটা হয়তো মানুষরা বিশ্বাস করতো, বাট এখন কি এগুলো কি তোমরা বিশ্বাস করো? মাটি ফেটে নো পানি স্যার। বের হয়? স্যার। নো আচ্ছা, স্যার। তো এগুলা হচ্ছে আগে মানুষ বিশ্বাস করতো যখন মানুষ বন্যা হওয়ার পিছনে কারণ জানতো না, পৃথিবীতে ভূমিকম্প হওয়ার পিছনে কারণ জানতো না, বৃষ্টিপাত হওয়ার পিছনে কারণ জানতো না। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি যেন দিছে, আহ ওই যে মেঘ হওয়ার পিছনে কারণ জানতো। তো এখন হচ্ছে স্যাটেলাইট দিয়ে হচ্ছে সব অনুধাবন করা যায় যে মেঘটা কই আছে, এখন কত ভেলোসিটিতে হচ্ছে মেঘটা যাচ্ছে। তো ওই এই ভেলোসিটিতে যদি যায়, মানে ওই ব্যাগে যদি যায়, ওই ব্যাগটা, ওই ম্যাগের যে ইয়াটা তৈরি হয়, ম্যাগ তৈরি হয় ওইটা, তাহলে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে কত সময় লাগবে। এটা মেবি তোমাদের পড়াইছি না আমি কোন একটা চ্যাপ্টারে? এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যাগ যেতে কত সময় লাগবে ওইটার উপর ক্যালকুলেশন করে হচ্ছে আমরা বের করে ফেলতে পারি যে কবে কোন জায়গায় বৃষ্টি হবে, তাই না? নো তো স্যার, এইগুলা আমাদের হচ্ছে বলেননি সব, নো মনে হয়। স্যার। এগুলো হচ্ছে নো সব স্যার। সাইন্টিফিক্যালি হচ্ছে বের করা যায়। আচ্ছা বলি শোনো, এই যে স্যাটেলাইট আছে না মহাকাশে, স্যাটেলাইট থেকে হচ্ছে তুমি দেখতে পারবা পৃথিবীর কোন জায়গায় মেঘ জমছে, কোথায় মেঘ জমে নাই। হ্যাঁ, তো ওইখান থেকে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা, ম্যাথ করে, যে হচ্ছে এখন যদি বৃষ্টিটা মেঘটা এখানে থাকে, তাহলে এই মেঘটা 24 ঘন্টা পর কোন জায়গায় থাকবে ওইটা বের করতে পারবা, তাহলে ওই জায়গায় বৃষ্টিপাত হবে, তাই না? তারপরে সমুদ্রের পানির কি ধরনের হচ্ছে রূপ পরিবর্তন করে, ওর কি টর্নেডো সৃষ্টি হয়েছে কিনা, আগে তো হচ্ছে জানতো না, হঠাৎ করে আসলে মানুষ ভাবতো যে হচ্ছে অলৌকিক কিছু হয়ে গেছে। বাট এখন সবকিছুই হচ্ছে মানুষ পর্যবেক্ষণ করতেছে কন্টিনিউয়াসলি, যাতে হচ্ছে কোথায় ভূমিকম্প তৈরি হইতেছে, তারপর হচ্ছে কোথায় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড় কোন জায়গায় আছে। ওই যে দেখো না কয়েকদিন পর পর যে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় আসে না, কি জানি আসছিল লাস্ট, বুলবুল না কি জানি, লাস্ট ঘূর্ণিঝড়ের নাম মনে নেই আমার। তো ওইটা হচ্ছে কোথায় আসছে, ওই যে খুলনার এলাকা ওইখান দিয়ে হচ্ছে প্রবেশ করছে বাংলাদেশে, তাই না? তো এটা তো আগে থেকেই মানুষ হচ্ছে ধারণা করতে পারছে যে ওইখান দিয়ে ঢুকবে, কোন কোন দিয়ে যাবে। তো এগুলা হচ্ছে এখন বোঝা যায় যে কেন হয়। এই যে এইটা দেখো, এটা হচ্ছে তোমার আগ্নেয়গিরি আগ্নেয়োৎপাত, দেখছো লাভা বের হইতেছে কিভাবে, এটা চিনো এটা? এই যে এই সাদা, এটা কি? স্যার এটা চাঁদ। আচ্ছা, এটা হচ্ছে চাঁদ। ওকে, সো এইটা হচ্ছে তোমার অগ্নুৎপাত হয়েছে। সো অগ্নুৎপাত থেকে আমরা প্রকৃতি, এই যে বাংলাদেশ ও এশিয়া বিভিন্ন দেশে সংঘটিত বিভিন্ন ভূপ্রকৃতিক দুর্যোগ সম্পর্কে হচ্ছে আমরা একটু আলোচনা করি। দেখো অগ্নুৎপাত, অগ্নুৎপাত পড়ো, ইভা পড়ো। অগ্ন্যুৎপাত বাংলাদেশের কোনো আগ্নেয়গিরি নেই। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আন্দামান সাগরে ব্যারেন আইল্যান্ডে। এছাড়া জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। মূলত প্রশান্ত মহাসাগরীয় অগ্নিমালাকে ঘিরে এসব আগ্নেয়গিরি অবস্থিত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তা থেকে প্রচুর লাভা, গ্যাস, জলীয় বাষ্প, ছাই এবং পাথরের টুকরা নির্গত হয়। আগ্নেয়গিরি বিস্ফোরক প্রকৃতির হলে তা থেকে নির্গত বস্তুসমূহ আগ্নেয়গিরি থেকে আশেপাশের এলাকায় নিক্ষিপ্ত হতে পারে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বিপর্যয় থেকে বাঁচার জন্য সেই স্থান থেকে অন্য কোথাও সরে যাওয়া সবচেয়ে নিরাপদ। একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগে নানা রকম আভাস পাওয়া যায়, যেমন ঘন ঘন ভূমিকম্প, পাহাড়ের আকারের পরিবর্তন, পাহাড়ের গায়ে ফাটল দিয়ে ধোঁয়া ও গ্যাস বের হয় ইত্যাদি। এসব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ভূতত্ত্ববিদেরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দিয়ে থাকেন। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দ্রুত কোথাও স্থানান্তর সহ অন্যান্য পরিকল্পনা আগে থেকেই বের করে রাখতে হয়। লাভা, গ্যাস ইত্যাদি যেহেতু পাহাড় বেয়ে নিচের দিকে নামে, তাই পাহাড়ের নিচের দিকের পথ বা নদী এড়িয়ে চলতে হবে। এছাড়া অগ্ন্যুৎপাতের সময়
বাড়ি ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে। ছোট বাচ্চা এবং পোষা পশু বাড়ির ভিতরে রাখতে হবে। আচ্ছা, অগ্ন্যুৎপাত বুঝতে পারছো সবাই? অগ্ন্যুৎপাত কি? জি স্যার। জি স্যার। লাভা বের হবে, জলীয় বাষ্প এগুলো বের হবে। তো এগুলো হচ্ছে, লাভা তো অনেক গরম হয় না, তো এগুলা হচ্ছে তোমার পাহাড় বেয়ে হচ্ছে নিচে চলে আসে। তো সতর্কতা কি কি অবলম্বন করতে হবে এগুলা হচ্ছে লিখে আসবা, মানে লিখবা আর কি। সতর্কতা কি কি হচ্ছে তুমি সতর্কতা অবলম্বন করতে পারো? স্যার অগ্ন্যুৎপাতের হ্যাঁ বলো তো, একজন করে একটা একটা করে বলো সবাই। স্যার কি বলছেন যে? অগ্ন্যুৎপাতে সতর্কতা, যখন অগ্ন্যুৎপাত হচ্ছে তুমি কি কি সতর্কতা অবলম্বন করবে? স্যার আমি বলি একটা, হ্যাঁ বলো। স্যার আমি বলি। গ্যাস লাভা যেহেতু হচ্ছে পাহাড় দিয়ে নেমে আসে, তাই পাহাড়ের যেগুলা যে পাশে পাহাড় বা নদীর পাশে হ্যাঁ, নদী বা পাহাড়ি রাস্তা রাস্তা হচ্ছে ওগুলা এড়িয়ে এড়িয়ে চলো। হ্যাঁ, আরেকটা পয়েন্ট বলো। স্যার আমি হচ্ছে বলি। বাড়ি ঘরের রামিসা বলো, বাতি রামিসা জ্বালানা বলো। বন্ধ করতে হবে এবং ছোট বাচ্চা এবং পোষা স্যার প্রাণী ছোট বাড়ির ভিতরে বাচ্চা রাখতে এবং হবে। স্যার আমারটা বলে দিছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলি, সমস্যা নেই, বলো। হ্যাঁ স্যার আমি বলো। বলতে চাইছিলাম যে হচ্ছে মানে ছোট বাচ্চা আর পোষা প্রাণী হচ্ছে যখন হচ্ছে খুবই মানে স্যার বলতে অগ্ন্যুৎপাত গেলে হয় হচ্ছে তখন ঘরের ভিতর রাখা। হ্যাঁ মানে আচ্ছা, জিনি ঘরের বলো। দরজা বন্ধ রাখা। হ্যাঁ, যখন অগ্ন্যুৎপাত হবে তখন ঘর বাড়ির দরজা জানলা বন্ধ রাখবো, যাতে কিছুতেই কোনো কিছু আমার বাড়ির ভিতরে ঢুকে না আসতে পারে। বন্ধ করে তুমি বাসার বাইরে গিয়ে বসে থাকো। আচ্ছা, তারপর আরেকটা বলো। স্যার বন্ধ করে আর কেন নাই? বাসার বাইরে বসে থাকবো? হ্যাঁ বলো, ইভা বলো। স্যার যখন কোনো যে এলাকায় আর কি অগ্ন্যুৎপাত হবে, তো মানে আগাম যে খবরটা পাওয়া যায় সেটা জানি আমি সেই স্থানটা ত্যাগ হ্যাঁ করব। হ্যাঁ, পূর্বাভাস পেয়ে ওইখান থেকে আগেই পালাইয়ে আমি যাইবা তোমরা। আরেকটা বলি, হ্যাঁ বলো। যখন আমরা জানতে পারবো যে অগ্ন্যুৎপাত হবে তখন আমরা সবাইকে সচেতন করে তুলবো যে এখানে অগ্ন্যুৎপাত হতে চলেছে। হ্যাঁ, সচেতন করে তুমি ওই জায়গায় কেন বসে থাকবে আমাকে একটু বলো তো। তুমি সহ পরিবার নিয়ে হচ্ছে ওইখান থেকে নিরাপদ দূরত্বে চলে যাবা, এইটাই তোমরা কেউ বলো না। ইভা বলছো এটা। সুভা বলো, আর কি হইতে পারে? সুভা বলো। সুভা মনে হয় অফলাইনে চলে গেছে। জুয়েরিয়া বলো, ডিফারেন্ট কিছু। যখন হচ্ছে ভূমিকম্পের আভাস পাবো, যেমন ঘন ঘন ভূমিকম্প, মানে হচ্ছে আগে করে অগ্নুপাতের আভাস পাবো, যেমন ঘন ঘন ভূমিকম্প হতে পারে, পাহাড়ের আকারের পরিবর্তন এবং পাহাড়ের গায়ে ফাটল, যে ধোঁয়া বের হবে, তখনই নিরাপদ হয়ে যাব বা নিরাপদ হ্যাঁ, স্থানে যাব। আচ্ছা আচ্ছা। তো এগুলা হচ্ছে নিয়ম আর কি, যে হচ্ছে যদি পূর্বাভাস পাই আমরা যে হচ্ছে এখানে অগ্নুৎপাত হতে পারে, তাহলে পূর্বাভাস গুলা মিলিয়ে দেখবো যে এই পূর্বাভাস হলে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ওইগুলা যদি দেখি তাহলে হচ্ছে সবাইকে জানিয়ে দেবো যে এরকম এরকম হতে পারে অগ্নুৎপাত কিছুক্ষণের মধ্যেই, আমরা সবাই নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাব। ঠিক আছে? তারপর যদি কেউ আটকে পড়ে, হ্যাঁ ধরো হচ্ছে কেউ যেতে পারে নাই, তখন অবশ্যই ঘরের ভিতরে গিয়ে হচ্ছে দরজা বন্ধ করে দরজার ভিতরে বসে থাকা। কারণ কি বলতো, কারণ তুমি ধরো পাকা বাড়িতে আছো, হ্যাঁ, তো পাকা বাড়িতে হচ্ছে আর লাভা এত বেশি গলবে না, মানে এত বেশি ক্ষতি হয়ে তোমার কাছাকাছি যাবে না। এই কারণে হচ্ছে তুমি ঘরের ভিতরে যদি থাকো তাও মোটামুটি সেফ থাকবা। কিন্তু যখন লাভা নির্গমন হয় তখন বিভিন্ন ক্ষতিকর গ্যাসও বের হয়, যেগুলো হচ্ছে তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে পাহাড়ি রাস্তা, যখন তুমি হচ্ছে ধরো অগ্নুৎপাত হচ্ছে তখন তুমি হচ্ছে নিরাপদ দূরত্বে যাচ্ছ, তখন হচ্ছে পাহাড়ি রাস্তা যেগুলো থাকবে, হ্যাঁ নদী টদী দিয়েই হতো হচ্ছে নিচু জায়গা যেগুলো থাকবে, ওইখানে তো আগে লাভাটা চলে আসবে, তাই না? তো ওইখানে ওইগুলা হচ্ছে তোমরা এড়িয়ে চলবা, যদিও বাংলাদেশে হবে না। তারপরের টপিকে যাও। বুঝছো কি বলতে চাইছি? জি স্যার। আচ্ছা, জি ভূমিকম্প স্যার। জি পড়ো স্যার। তো। জি স্যার। স্যার আমি পড়ি। ঠিক আছে ঠিক করি। আছে, দাঁড়াও আমি বলি কে পড়বা। কে পড়ে নাই? পড়ো নাই কে? জুয়েরিয়া পড়ো, জুয়েরিয়া পড়ো নাই আজকে।
স্যার আমি প্রথমে পড়ছিলাম। আচ্ছা, পড়ি। শুভা পড়ছো? জি স্যার। আচ্ছা, তাইলে পড়ো, জুয়াইরি পড়ো। ভূমিকম্প। তোমরা নিশ্চয়ই জানো, গোটা পৃথিবীতে বিভিন্ন স্থানে প্রায় সারা বছরই বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়। এর মধ্যে কিছু কিছু ভূমিকম্প প্রবল মাত্রার, যা মানুষের জীবন এবং সম্পত্তির ক্ষতি করে থাকে। ভূমিকম্প কিভাবে ঘটে সে সম্পর্কে বিস্তারিত তোমরা পরের অধ্যায়গুলিতে জানতে পারবে। ভূমিকম্পের ফলে পৃথিবীর পৃষ্ঠের নানা রকম পরিবর্তন ঘটে। প্রথমত, ভূপৃষ্ঠের ঝাঁকুনির ফলে রাস্তাঘাট ও বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে। কোনো কোনো স্থানে ভূমিতে ফাটল দেখা দিতে পারে। ভূমিকম্পের সময় কোনো স্থানে বাড়ির ভিত্তির মাটির পানি নিচের মাটিতে পানির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে তা নরম হয়ে ভবন মাটির মধ্যে দেবে যেতে পারে, এবং পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস হতে পারে। এক্ষেত্রে পাহাড়ের কোনো পাশের মাটি বা পাথর যদি আলগা থাকে, তবে তা ভূমিকম্পের ঝাঁকুনিতে নিচের দিকে প্রচন্ড গতিতে নেমে আসে। সাগর বা মহাসাগরে তলদেশের ভূমিকম্পের ফলে সুনামি নামক ভয়াবহ ঢেউয়ের সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, যেমন 1762 সালের আরাকান অঞ্চলের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। ভূমিকম্পের কারণ, পরিমাপ ও ভূমিকম্পের সময় নিরাপত্তার জন্য কি 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 করা প্রয়োজন সেটি ত্রয়োদশ অধ্যায়ে তোমাদের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, ভূমিকম্পের কারণ বলো। এগুলো যদিও লিখে নিছো, আবার বলো। জুয়েরি একটা কারণ বলো। উম, স্যার আমি বলি। হ্যাঁ বলো। ভূমিকম্পের ফলে হচ্ছে ভূমিকম্প হয় ভূমিকম্প মানে যে টেকটনিক প্লেটের স্থানান্তরের ফলে। আচ্ছা ঠিক আছে, তারপর স্যার আরেকজন আমি বলো। বলি। হ্যাঁ বলো, রামিসা বলো। স্যার মহাসাগরে বা সমুদ্রের নিচে হচ্ছে কতগুলা মানে বিশাল আকারের হচ্ছে টেকটনিক প্লেট আছে, যেগুলো হচ্ছে একে অপরের উপর হচ্ছে মানে চলাচল করতে পারে। তো চলাচল করার সময় অনেক সময় ধাক্কা লাগে। তখন হচ্ছে পুরা পৃথিবীর মানুষ হচ্ছে একটা ঝাঁকুনির মধ্য দিয়ে যায়, তখন হচ্ছে মানুষ হচ্ছে ভূমিকম্প অনুভব করে। আচ্ছা, পুরো পৃথিবীতে হয় না, বেসিক্যালি ওই অঞ্চলটাতে হয়। হ্যাঁ, শুভা বলো তো, ভূমিকম্পের প্রভাবে কি হয়? মানব জীবনে ভূমিকম্পের প্রভাব। মানুষ মারা যাইতে পারে, তারপর অবকাঠামো যেমন দালান ক্ষতিগ্রস্ত হইতে পারে, ভেঙেও যেতে পারে। তারপর সুনামি ঘটার সম্ভাবনা থাকে, এটা অনেক জোরে মানে বেশি মাত্রার ভূমিকম্প হইলে তখন সুনামি ঘটার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, তারপরে ইভা বলো। ইভা বলো, ইভা বলো, মানব জীবনে ভূমিকম্পের প্রভাব, দুই একটা পয়েন্ট বলো। স্যার ঘর বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে, তারপর রাস্তাঘাট ভেঙে যেতে পারে, মানে মানে রাস্তাঘাট ভেঙে যেতে পারে। তারপর এগুলো তো হয় স্যার বেশিরভাগ। নদীর গতিপতন, সুনামি হওয়া। জেমি বলো। স্যার ভূমিধস হইতে পারে, এবং আমরা যে অঞ্চলে থাকি মানে যে অঞ্চলে ভূমিকম্প হচ্ছে সেই অঞ্চলে বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে। তারপর কি অনেক ক্ষতি মানুষের হয়? প্রাণ চলে যাইতে পারে, পশু পাখিরও প্রাণ চলে যাইতে পারে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা যাই সুনামি। এই দেখো সুনামি কিভাবে হয়েছে দেখো, এই যে ছবিটা 2004 সালে সুনামি পরবর্তী ধ্বংসস্তূপ। এটা ভারত মহাসাগরে প্রচন্ড ভূমিকম্পের কারণে যে সুনামি হয় ওইটা। এটা একটু পড়ো, আমি বলি, কে পড়বা? স্যার আমি বলি। রামিসা পড়ো।
গভীর সমুদ্র বা মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সেই এলাকার পানিতে প্রচন্ড আলোড়নের সৃষ্টি হয়। আলোড়ন বা ঢেউ ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে শত শত কিংবা কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে বিভিন্ন স্থানে সমুদ্র সৈকতে আছড়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে এই ঢেউ কয়েক মিটার উচ্চতার হয়ে থাকে এবং প্রতি ঘন্টায় প্রায় 700 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে। এই প্রচন্ড গতিবেগের কারণে সুনামি সমুদ্র তীরবর্তী এলাকার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। 2004 সালে ভারত মহাসাগরে প্রচন্ড ভূমিকম্পের কারণে যে সুনামি সৃষ্টি হয়েছিল তার কারণে বিভিন্ন দেশের 2,40,000 তোমার কথা শোনা যাচ্ছে না। অবস্থিত ফুকুশিমায় অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। সুনামি এত দ্রুত ঘটে যে প্রস্তুতির জন্য খুব কম সময় পাওয়া যায়। সমুদ্র তলদেশে ভূমিকম্প হলে সুনামি সতর্কতা জারি করা হয়। এক্ষেত্রে রেডিও, টেলিভিশন কিংবা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সতর্কতা জনগণের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সুনামির সতর্কতা পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব সমুদ্র উপকূল থেকে দূরে সরে যাওয়া উচিত। এছাড়া যদি দূরে যাওয়ার সুযোগ না থাকে সেক্ষেত্রে উঁচু স্থান বা ভবনে আশ্রয় নেওয়া উচিত। আচ্ছা, এখন বলো হচ্ছে সুনামির কারণ এবং প্রভাব। ইভা দিয়ে শুরু করো। ইভা বলো যে হচ্ছে সুনামির একটা কারণ বলো এবং একটা প্রভাব বলো। স্যার, সুনামির একটা কারণ হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে ভূমিকম্প হয় তখন ভূমিকম্পর জন্য যে সমুদ্রের তলদেশে যে কিটা মানে সমুদ্রের তলদেশে একটা প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়, ওই জন্য হচ্ছে কি সুনামি হয়। আচ্ছা, জেমি বলো। সঞ্চিত হওয়ার কারণে শুনতেছি না তোমার ঘূর্ণিঝড় কথা। হয়। আচ্ছা, সুভা বলো। স্যার, সমুদ্রের পানি থেকে শক্তি সঞ্চিত হওয়ার কারণে ঘূর্ণিঝড় হয়। প্রভাব কি প্রভাব? তীব্র বাতাস হয় ঘূর্ণিঝড়ের ফলে, তারপরে বন্যারও স্যার, আশঙ্কা আমরা তো থাকে। সুনামি পড়তেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সুনামি পড়তেছি আমরা। সুভা বলো তো সুনামির কারণ এবং মানব জীবনে সুনামির প্রভাব। আমরা যখন অগ্ন্যুৎপাত বিষয়টা পড়ছিলাম তখন ওখানে জানছিলাম যে প্রশান্ত মহাসাগরের নিচে তলদেশে অনেক হচ্ছে আগ্নেয়গিরি আছে। এরকমই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের পানি মানে আর কি স্থানচ্যুত হয়ে সুনামির সৃষ্টি করে। আর সুনামির ফলে উপকূলীয় যে এলাকাগুলো থাকে সেগুলোতে অনেক ধ্বংস হয় বা অনেক ক্ষয়ক্ষতি হয়, বন্যা হয় এবং অনেকে মারাও যায়। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আর কে বাকি আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রামিসা আমি বলবা, বলো। আমিও বাকি আছি। আচ্ছা, রামিসা বলো, স্যার অনেক তারপর সময় হচ্ছে বলো। স্যার অনেক সময় হচ্ছে ভূমিকম্পের ফলে হচ্ছে মানে টেকটনিক প্লেটের স্থানান্তর, না স্যার, ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে হচ্ছে সমুদ্রের নিচে মানে সমুদ্রের নিচে হচ্ছে সুনামিটা হয়। তারপর হচ্ছে স্যার একটা বড় ঢেউ তুলে মানে সমুদ্রের তীরে হচ্ছে আছড়ে পড়ে। আচ্ছা, তারপর বলো আর কে যেন বাকি ছিল? স্যার, আমি জুয়াইরিয়া। হ্যাঁ, জয়েরিয়া বলো। কারণ প্রভাব।
কারণ এবং প্রভাব বলো, সুনামির কারণ এবং সুনামির প্রভাবে কি হয়? যে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে প্রচুর হচ্ছে ধ্বংসযজ্ঞ হয়, এবং হচ্ছে সুনামি হচ্ছে ঘন্টায় 700 কিলোমিটার পর্যন্ত আহ, গতিতে 700 কিলোমিটার গতিতে চলে। এর ফলে হচ্ছে দ্রুত এলাকা ডুবিয়ে নিয়ে চলে যেতে পারে। এর ফলে হচ্ছে উম, এর ফলে যে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, যেমন জাপানের জাপানের ফুকুশিমায় হচ্ছে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, অনেকেই হচ্ছে বলছো, ঠিক আছে তোমাদের কথা। তারপরে হচ্ছে আমরা ঘূর্ণিঝড় পড়ি, হ্যাঁ। শুভা পড়ো তো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বা সাইক্লোন বাংলাদেশে প্রতি বছরই হয়ে থাকে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় হয় এবং এলাকাভেদে সেগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের নাম সাইক্লোন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে অবস্থিত আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়। চীনের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেখানে টাইফুন বলে। নাম যাই হোক, এগুলো সবই ঘূর্ণিঝড়, যা কয়েকদিন ধরে চলতে পারে এবং অনেক বড় এলাকা ক্ষতিগ্রস্ত করতে পারে। ঘূর্ণিঝড় বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণে সৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সাগরে এবং তা ক্রমাগত স্থলভাগের দিকে এগিয়ে আসে। এক্ষেত্রে সমুদ্রের উপরোক্ত পানির তাপমাত্রা অন্তত 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হতে হয়। একটি পর্যায়ে বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়ের বায়ুর শক্তি হ্রাস পেয়ে দুর্বল হয়ে পড়ে। ঘূর্ণিঝড়ের ফলে বিস্তীর্ণ এলাকা ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকা, ঘরবাড়ি এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বনের গাছপালা ধ্বংস এবং পশু পাখির মৃত্যুর ফলে বনভূমি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যত ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে 1970 সালের ঘূর্ণিঝড়ের ফলে স্মরণকালে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছিল। ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ঘূর্ণিঝড়ের সময়কালে কিছু পূর্ব প্রস্তুতি রাখা প্রয়োজন। যেমন ঘূর্ণিঝড়ের সময় যেন দ্রুত আশ্রয়কেন্দ্রগুলোতে সরে যাওয়া যায় সেই প্রস্তুতি রাখা। একই সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ের জন্য শুকনো খাবার, বোতলে বিশুদ্ধ পানি, কিছু অর্থ, ঔষধ ইত্যাদি ঘরের মেঝে বা মাটির নিচে এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন ঘূর্ণিঝড় শেষ হলে ত্রাণ না আসা পর্যন্ত সেগুলো দিয়ে কয়েকদিন চলা যায়। আচ্ছা, বুঝতে পারছো কি বলা হয়েছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে? জি স্যার। স্যার, ঠিক আছে। তো ঘূর্ণিঝড়ের হচ্ছে বিভিন্ন নাম আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় উৎপন্ন হলো এটাকে বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন বঙ্গোপসাগরে যদি হয় তখন এটাকে কি বলা হয়? সাইক্লোন। আর যদি ওই যে কি জানে আরেকটা আরেকটা কোন জায়গায় যেন হয়েছে, আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে যদি হয় তখন এটাকে আমরা কি বলি? হারিকেন, হ্যাঁ। আর চীনে যখন হয় তখন টাইফুন। এই যে দেখো, এটা হচ্ছে স্যাটেলাইট থেকে ভিউটা, এই যে এইখানে হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হইতেছে, ঘুরতে ঘুরতে তৈরি হয় এটা, বুঝতে পারছো? এই কারণে এটাকে বলা হয় ঘূর্ণিঝড়। ওকে, তারপরে জলোচ্ছ্বাস পড়ো। স্যার আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, পড়ো। জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকার মানুষ জলোচ্ছ্বাসের সঙ্গে পরিচিত। ঘূর্ণিঝড়ের সঙ্গে ঘটে যাওয়া আরেকটি বিপর্যয় হচ্ছে জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসের সময় সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের তুলনায় অনেক উঁচু ঢেউ সৃষ্টি হয়। সেক্ষেত্রে পূর্ণিমা বা অমাবস্যা তিথি থাকলে জলোচ্ছ্বাস আরো উঁচু ঢেউ সৃষ্টি করে। আবার ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যত বেশি হবে, জলোচ্ছ্বাসে এর ঢেউয়ের উচ্চতা তত বেশি হবে। জলোচ্ছ্বাসের ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের মতো একই পূর্ব প্রস্তুতি নিতে হয়। স্যার টর্নেডো পড়বো। পড়ো, শেষ করে ফেলো। টর্নেডো বায়ুমণ্ডলের অপর একটি ঝড় হচ্ছে টর্নেডো। তবে সাইক্লোনের সঙ্গে টর্নেডোর পার্থক্য হচ্ছে এর সৃষ্টি স্থান এবং স্থায়িত্ব। টর্নেডোর সৃষ্টি হয় স্থলভাগের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি হওয়ার ফলে। এক্ষেত্রে উক্ত স্থানের বায়ু গরম ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এই যে এবং দেখছো টর্নেডো, এই যে এটা। জি আর স্যার। লাইভ যদি দেখতে চাও ইউটিউবে গিয়ে সার্চ দিবা টর্নেডো লিখে, দেখবা হচ্ছে এই চলে আসবে একদম লাইভ। এগুলো অনেক, এই যে এইখানে ঘর বাড়ি থাকলে সব টেনে এটার ভিতরে নিয়ে যায়, নিয়ে ঘুরে টুরে কই ফালাইয়া দেয়, আর কেউ খুঁজেই পায় না, বুঝতে পারছো? জি স্যার। এটা একদম ভূমি থেকে বায়ুচাপ আকাশ পর্যন্ত বিস্তৃত থাকে।
এবং বায়ুচাপ অতিরিক্ত কমে যায়। তখন তার চারপাশের এলাকা থেকে ঠান্ডা এবং ভারী বাতাস প্রচন্ড বেগে নিম্নচাপের দিকে ধেয়ে আসে। ফলে সেখানে 250 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বায়ু প্রবাহিত হয়। টর্নেডোর স্থায়িত্ব সাইক্লোনের তুলনায় অনেক কম হয়ে থাকে। সাইক্লোন যেখানে 3-4 দিন ধরে চলে, সেক্ষেত্রে টর্নেডোর স্থায়িত্ব মাত্র 2 থেকে 3 মিনিট। কিন্তু বাতাসের প্রচন্ড গতিবেগের কারণে টর্নেডো ক্ষুদ্র এলাকাতে ব্যাপক ধ্বংস বয়ে আনতে পারে। সাইক্লোনের ক্ষেত্রে যেভাবে আগে পূর্বাভাস পাওয়া যায়, টর্নেডোর ক্ষেত্রে তেমন সুযোগ নেই। টর্নেডো থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আশপাশের কোনো মজবুত ভবন থাকলে তাতে আশ্রয় নেয়। এজন্য বিভিন্ন দেশের মানুষ টর্নেডো প্রবণ এলাকায় মাটির নিচে ঘর করে নিজস্ব টর্নেডো আশ্রয় কেন্দ্র তৈরি করে থাকে। স্যার, বর্ণাটা পড়বো? এখন মাটির নিচে ঘর বানালে হচ্ছে ওইটাকে আর টর্নেডো উড়াইয়ে নিতে পারে না। হ্যাঁ, এই কারণে হচ্ছে মাটির নিচে ঘর বানায় হচ্ছে আশ্রয় কেন্দ্র হব টর্নেডো। হ্যাঁ, বন্যা স্যার, পড়ো, বর্ণা আরেকজন পড়বো? পড়ো, আমি আরেকজন পড়ি। পড়ো। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো, রামিসা পড়ো। বন্যা। বন্যা। বন্যা বাংলাদেশের একটি অতি পরিচিত ঘটনা। বন্যা বলতে পানির অতিরিক্ত প্রবাহকে বোঝায়, যা সাধারণত শুষ্ক স্থানকে প্লাবিত করে। বিভিন্ন কারণে বন্যা হতে পারে, যার মধ্যে রয়েছে অতিবৃষ্টি, নদীর নাব্যতা হ্রাস, অর্থাৎ নদী কতখানি পানি বহন করতে পারে তার ক্ষমতা কমে যাওয়া, জলোচ্ছ্বাস ইত্যাদি। বন্যা বিভিন্ন ধরনের রয়েছে, যেমন পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়, যা খুব দ্রুত কোনো স্থান প্লাবিত করতে পারে। এই ধরনের বন্যা যেমন দ্রুত ঘটে, ঠিক তেমনই দ্রুত পানি নেমে যায়। আবার দেশের অন্যান্য এলাকায় বন্যার পানি আস্তে আস্তে বাড়তে থাকে, কয়েকদিন ধরে আটকে থাকে এবং ধীরে ধীরে পানি কমতে থাকে। উপকূলীয় এলাকার সমুদ্রের জলোচ্ছ্বাস এবং প্রবল বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বন্যা হতে পারে। শহরাঞ্চলে ঘনবসতিপূর্ণ স্থানে বৃষ্টির সময় পানি বের হয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বন্যার কারণে মানুষের নানাভাবে ক্ষতি হয়ে থাকে। সাঁতার না জানা অনেকে বন্যার সময় পানিতে ডুবে মারা যায়। বন্যার পানিতে সহায় সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এছাড়া খাদ্যের অভাব এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগেও মানুষ আক্রান্ত হয়। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে পূর্ববস্থিতি থাকা প্রয়োজন, যেমন বাড়ির ভিটা স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি উঁচু করে নির্মাণ করতে হবে, যাতে বন্যার পানি ঘরে না ওঠে। টিউবওয়েল উঁচু স্থানে স্থাপন করতে হবে, যাতে বন্যার পানিতে বন্যায় ডুবে ডুবে না না যায়। যায়। তারপর গবাদি পশু সম্পদ এগুলোকে কিরকম করতে হবে, উঁচু জায়গায় এবং দূরবর্তী শুকনা জায়গায় পাঠিয়ে দিতে ব্যবস্থা করতে। এই যে দেখো বন্যার ফলে কি হয়েছে, দেখছো সব ডুবে গেছে। এই যে এটা কে জানি দাঁড়ায় আছে এখানে। তারপর পরও বন্যার মাস শুরুর আগেই শুকনা খাবার, তারপর ফসলের জমি সহ প্রয়োজনীয় জিনিসপাতি হচ্ছে মজুত করে রাখা। যেমন শুকনা খাবার কি, চিড়া, গুড়, এগুলা যাতে হচ্ছে, কারণ কি তুমি যদি হচ্ছে নর্মাল খাবার রাখো ওইগুলো তো পচে যাবে, তাই না, বেশি দিন রাখতে পারবা না। ধরো তুমি বন্যায় আটকে পড়ছো, আটকে পড়ার 1 সপ্তাহের মধ্যে কোনো ত্রাণ আসে নাই। এখন তুমি তো হচ্ছে ধরো শাকসবজি রাখলে এগুলো তো আর 1 সপ্তাহ থাকবে না, তাই না। তো তুমি হচ্ছে চিড়া মুড়ি এগুলো যদি রাখো তাহলে কি হবে, ওইখানে 1 সপ্তাহ হচ্ছে তুমি ওইগুলা খেয়ে হচ্ছে বেঁচে থাকতে পারবা অন্তত পক্ষে। এই কারণে হচ্ছে শুকনা খাবার রাখতে বলে। ওকে। তা শিশুদের সাঁতার আম- শেখাতে হবে। পারো তোমরা, কে কে সাঁতার পারো? কে পারে? আচ্ছা, জুয়েরিয়া পারে, আর কেউ পারো? আর একজনও পারো না? তোমরা সাঁতার শিখবে, আমাদের সাঁতার জানা স্কাউটের যে হচ্ছে ইম্পর্টেন্ট। স্কুলে স্কাউটের জন্য সাঁতার শিখছিলাম। স্যার, হ্যাঁ আমি পারি। হ্যাঁ, যারা পারো না তারা সাঁতার শিখবা। ব্যবস্থা আছে কারো সাঁতার শিখার? জি স্যার, আছে পুকুর তো নাই স্কুলে এখন। আমাদের। তারপর দেখো যে পানি হলে কি হবে, সাপ টাপ আসবে। তো সাপ থেকে হচ্ছে বাঁচানোর জন্য হচ্ছে তোমার কি ব্যবস্থা গ্রহণ করা, এই যে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড চেনো? নো CH3 স্যার। COOH, জি এগুলোকে বলা স্যার। হয় কার্বলিক অ্যাসিড। এটা হচ্ছে রাখলে এটা হচ্ছে সাপের উপদ্রব কমায়। এটা মনে রাখবা, সাপের উপদ্রব কমাতে কোন উপাদান ব্যবহার করি, কোন রাসায়নিক পদার্থ, কার্বলিক অ্যাসিড। এটা এমসিকিউ তে আসে। তোমাদের তো এমসিকিউ আছে? নাই মেবি।
তারপর পরিবেশের সজীব ও অজীব উপাদানের ওপর বিভিন্ন ভূপ্রকৃতিক ঘটনাবলীর প্রভাব। এটা হচ্ছে ইভা পড়ো, শেষ করে দিই আজকে, তোমাদের টাইম শেষ। পরিবেশের সজীব ও অজীব উপাদানের উপর বিভিন্ন ভূপ্রাকৃতিক ঘটনাবলীর প্রভাব। আমরা এই অধ্যায়ে যে সকল ভৌগোলিক ঘটনাবলী সম্বন্ধে জানলাম সেগুলো পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নানাভাবে প্রভাব ফেলে। যেমন অগ্ন্যুৎপাতের ফলে বিস্তীর্ণ এলাকা লাভা এবং পরবর্তী সময়ে ছাই দিয়ে ঢেকে যায়, ফলে সেখানকার মাটির উপরে আগ্নেয় ও শিলার স্তর পড়ে। আবার অনেক ক্ষেত্রে মাটির উর্বরতা শক্তি পরিবর্তিত হয়ে যায়, যার ফলে সেখানে নতুন ধরনের উদ্ভিদ কিংবা ফসল জন্মায়। লাভার গতিপথে নদী থাকলে তার গতিপথ পরিবর্তিত হয়ে যেতে পারে। আবার আগ্নেয়গিরির সঙ্গে যেসব বিষাক্ত গ্যাস বের হয়ে আসে তা মানুষ এবং অন্যান্য জীবজন্তুর জন্য ক্ষতিকর। প্রচন্ড উত্তাপে আগ্নেয়গিরির কাছাকাছি বন থাকলে তাতে আগুন লেগে যেতে পারে। ভূমিকম্পের ফলে ভূমিধস হয়, এমনকি নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়, যা বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ক্ষেত্রে ঘটেছে। অনেক ক্ষেত্রে ভূমিকম্পের সময় কোনো স্থানের মাটি উঁচু হয়ে পাহাড় পাহাড় অথবা টিলা গঠন করতে পারে। আবার অনেক স্থানে মাটি ফেটে গিয়ে অথবা নিচের দিকে দেবে গিয়ে জলাভূমিও তৈরি করতে পারে। এছাড়া উল্লেখিত সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগে সম্পদ এবং প্রাধান্য ঘটে। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের শেষ। কারো কোনো ডাউট আছে এই চ্যাপ্টারে? নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা প্রবলেম নিয়ে আসবা স্যার, যদি এটাতে কোনো প্রবলেম থাকে, ঠিক আছে?